নমস্কার। পুলক দর্পণ ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন ভিডিও। আমি দুদিন আগে যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি নিজের হাতে ফিল আপ করে সুন্দর এবং সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম প্রতিটি কলাম, এবং সেখানে আমি বলেছিলাম যার যেখানে প্রশ্ন রয়েছে বা যার যেখানে জিজ্ঞাসা বা প্রবলেম রয়েছে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে বলেছিলাম। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া। আপনারা কিন্তু অনেকেই প্রায় 50 থেকে 60খানা কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। আমি তার মধ্যে বেশ কতগুলি, সব প্রশ্নের আনসার তো একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তাই আমি বেশ কতগুলি প্রশ্নকে বেছে নিয়েছি। তাদের নাম ধরে, প্রশ্ন ধরে ধরে, কমেন্ট ধরে ধরে আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর, সঠিক উত্তর কিন্তু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই ইউটিউব ভিডিওটি যদি আপনার ন্যূনতম কাজে লাগে, যদি ন্যূনতম সাহায্য যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং থ্যাংক ইউ বলতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজের যে কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকে কমেন্ট করেছিলেন এবং লাইক করেছেন। যারা লাইক করেছিলেন, যারা কমেন্ট করেছেন, যারা ফলো করেছেন, প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এই একটা ভিডিওর মাধ্যমে, আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব। এবং এখানে কমেন্টগুলো আমি স্ক্রিনশট করে নিয়েছি এবং এই কমেন্টগুলোর বিবরণ বা উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমত একজন দিদিভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি হচ্ছে, আমি গৃহবধূ এবং কয়েকটি গানের টিউশনি করি, এটা কি রোজগারের জায়গা দিতে হবে? আমার ফ্যামিলি প্রধান পুরোহিত করেন, এটি কোন ক্যাটাগরিতে পড়বে? প্রথম কথা আসি, সেটা হচ্ছে দেখুন এখানে ক্যাটাগরি সুন্দরভাবে আমি উল্লেখ করে দিয়েছি। সরকারি ক্ষেত্রে সরকারি চাকরি করলে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, প্রাইভেট কোম্পানি, স্কুল, অফিস, কারখানা ইত্যাদিতে বেতনে চাকরি করলে, এবং সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোগ, ব্যবসায়ী, মালিক ইত্যাদি নিজের ব্যবসা এবং প্রতিষ্ঠান থাকলে, আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ করলে, মানে আপনি অল্প সময়ের জন্য কাজ করছেন। আর অসংগঠিত ক্ষেত্রে কি হচ্ছে না, কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, যেমন হচ্ছে কৃষক, মিস্ত্রি, দর্জি, দোকানদার, ছোট দোকানদার, শিল্পী, কারিগর, এগুলো। তো যেহেতু আপনি গানের টিউশনি করেন, তো সেক্ষেত্রে আমি বলবো গানের টিউশনি করেন মানে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনি এই ক্যাটাগরিতে দেবেন। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, নিজের উদ্যোগে একটি প্রতিষ্ঠান বা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনাকে এই ক্যাটাগরি উল্লেখ করতে হবে। আর আপনার স্বামী যেহেতু প্রধান পুরোহিতের কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত। সেখানে আপনার স্বামী কিন্তু উল্লেখ করতে পারে এই ক্যাটাগরিটা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত। সেখানে কৃষক, মিস্ত্রি, দর্জি, দোকানদার, শিল্পী, কারিগর ইত্যাদি, এই জায়গাটা কিন্তু প্রধান পুরোহিতের নাম কিন্তু উল্লেখ হতে পারে। এখানে আমাকে আরেকজন প্রশ্ন করেছে, তপতী রানী হালদার। তিনি বলেছেন ব্যাংকের আইএফআইসি নম্বর দিয়ে কোনো সময় হ্যাকিং হওয়ার সম্ভাবনা নেই তো? না, অবশ্যই হ্যাকিং হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে যেহেতু আপনি কিন্তু সরকারি অ্যাপ্লিকেশান করছেন, গভর্নমেন্টের অ্যাপ্লিকেশান করছেন, তো সেক্ষেত্রে সরকারি আপনার কিন্তু দায়বদ্ধ থাকবে। তাই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার যেটুকু মনে হয়। পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা চক্রবর্তী দিদিভাই প্রশ্ন করেছে, যারা ম্যারিড কিন্তু টাইটেলের অ্যাড্রেস চেঞ্জ হয়নি সেই কি করবে, সেটা একটু বলুন। অবশ্যই বলবো। সেটা হচ্ছে যে অবশ্যই ফলো করে দেবেন আমার এই ফেসবুক পেজটিকে, ক্ষুদ্র ফেসবুক পেজটিকে। দেখুন যারা ম্যারিড কিন্তু টাইটেল অ্যাড্রেস চেঞ্জ করেনি, অবশ্যই দেখুন আপনি আপনার বাপের বাড়িতে যেখানে ছিলেন, আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড এবং আপনার ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ বিশেষ করে ভোটার কার্ড এবং আধার কার্ড
এই দুটো কার্ডের কিন্তু অ্যাড্রেস না চেঞ্জ করলে আপনি পরবর্তীকালে যে সমস্ত প্রকল্পগুলো আসবে বা যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন আপনি অ্যাড্রেস না চেঞ্জ করলে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, আর যদি এই মুহূর্তে অ্যাড্রেস চেঞ্জ না করেন তাহলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ করতে কিন্তু খুব অসুবিধা হবে। আপনি প্রেজেন্ট যেখানে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসটা অবশ্যই দেবেন। নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, পরের প্রশ্ন হয়েছে অনিতা জানা দিদিভাই বলেছেন, যদি পরিবারের প্রধান নিজে অ্যাপ্লিকেশন হয় বা অ্যাপ্লিকেবল হয় তাহলে প্রধানের নাম কার হবে। দেখুন, প্রশ্ন হচ্ছে পরিবারের প্রধান যদি নিজে অ্যাপ্লিকেবল হয়, ধরুন আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে সম্পূর্ণ আলাদাভাবে আছেন, আপনার স্বামী এবং পুত্র এবং আপনি আলাদাভাবে কিন্তু সংসারে আছেন, তাহলে সেক্ষেত্রে যদি পরিবারের প্রধান হিসাবে আপনার হাজবেন্ডের নাম দিতে হবে বা পরিবারের প্রধান হিসাবে আপনার নামও দিতে পারেন। তাহলে এক্ষেত্রে পরিবারের প্রধান যদি নিজে অ্যাপ্লিকেশন, পরিবারের প্রধান আপনার স্বামী বা পরিবারের প্রধান আপনার শ্বশুর বা শাশুড়ি, সেক্ষেত্রে নিজে অ্যাপ্লিকেবল হলে শুধুমাত্র তার ফিমেল কিংবা মেল এই দুটো লিঙ্গ নির্ধারণ করতে হবে। যদি ফিমেল হয় তাহলে সেখানে ডান দিকে যে কলামটা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তাহলে হ্যাঁ করবেন, আর যদি মেল হয় তাহলে না করবেন। অর্থাৎ যার প্রধান হিসেবে যার নাম দেবেন তার লিঙ্গ নির্ধারণ করে এবং সে সমস্ত জায়গায় কোথায় সুবিধা পাচ্ছে না পাচ্ছে সেই থেকে আপনাকে দিতে হবে। এখানে একজন প্রশ্ন করেছে রাজকুমার ভট্টাচার্য বলছে জয় শ্রীরাম। অবশ্যই জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আরেকজন কমেন্ট বলবো, সুকন্যা মাইতি দাস দিদিভাই বলেছে আমার আধার কার্ডে বাবার নাম আছে HOF, কিন্তু এখন আমি বিবাহিত, সেক্ষেত্রে এখন আমি HOF কার নাম দেব। দেখুন, আধার কার্ডে বাবার নাম হিসেবে HOF দেয়া থাকে না, আধার কার্ডে সেখানে সন অফ ডটার কিন্তু উল্লেখ থাকে। আপনাকে অতি অবশ্যই আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, সেখানে ওয়াইফ, হাজব্যান্ড অফ ওয়াইফ হিসাবে আপনার হাজব্যান্ডের নাম থাকবে আধার কার্ডে। সেক্ষেত্রে কিন্তু এখন আমি বিবাহিত, আপনি বিয়ে করে ফেলেছেন, আধার কার্ডের নাম চেঞ্জ করেননি, অ্যাড্রেস চেঞ্জ করেননি, সেক্ষেত্রে আমি HOF হিসেবে কার নাম দেব। আপনি HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আপনি আপনার শ্বশুরবাড়িতে যার নাম দেয়া রয়েছে রেশন কার্ডের লিস্টে, যদি না থাকে আপনার বাড়ির বয়স্ক কোনো পুরুষ বা শ্বশুরবাবু বা আপনার বয়স্কা যে শাশুড়ি তার নামটা কিন্তু দিতে পারেন। নেক্সট বলা হয়েছে শেফালি সূত্রধর দিদিভাই বলেছেন যে পরিবারের প্রধান না থাকলে কি অন্নপূর্ণা ভাণ্ডারে কি করে পূরণ করবে। দেখুন, পরিবারের প্রধান না থাকলে, পরিবারের প্রধান থাকে না বলে হয় না। পরিবারের প্রধান বলতে আপনি শ্বশুর বাড়িতে থাকেন, বাট শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি থেকে আপনি সম্পূর্ণ ভিন্ন আলাদাভাবে সংসারে আছেন, আপনার স্ত্রী, আপনার স্বামী এবং পুত্রকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধান হিসাবে আপনার স্বামীর নাম কিন্তু উল্লেখ করতে পারেন, হাজব্যান্ডের নাম কিন্তু উল্লেখ করতে পারেন, কিংবা হাজব্যান্ডের নাম না উল্লেখ করে আপনার নামটা কিন্তু উল্লেখ করতে পারেন পরিবারের প্রধান হিসাবে। সেক্ষেত্রে আমি বলবো এইটা নির্ধারণ করার একমাত্র উপায় আছে, আপনি যদি আলাদাভাবে থাকেন পরিবারের প্রধান সাথে না থাকেন শ্বশুর শাশুড়ির সাথে, তাহলে কিন্তু আপনি যে রেশন কার্ড দিয়ে রেশন তোলেন সেখানে কিন্তু আপনার পরিবারের প্রধান হিসাবে কাউকে একজন দেখানো আছে, সেটা কিন্তু আপনি বের করে দিতে পারেন। পরে কমেন্ট করেছে নির্মাল্য রয়, তিনি বলেছে এখানে তো একটা ফর্মে পরিবারের সকল সদস্যের তথ্য আছে, একটা পরিবারে যদি 2 জন অন্নপূর্ণা যোজনার আবেদন করেন তাহলে তবে কি দুটো ফর্ম পূরণ হবে নাকি একটা ফর্ম পূরণ করলেই হবে। দেখুন, আমি প্রথমে বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, আবারও বলছি, এইটা অন্নপূর্ণা যোজনা ডিরেক্ট ফর্ম ফিল আপ নয়, এটা অন্নপূর্ণা যোজনার জন্য পারিবারিক তথ্য সংগ্রহের একটি ফর্ম। সেক্ষেত্রে আপনার পরিবারে যদি 5 জনের বেশি হয় সদস্য সংখ্যা, তাহলে আপনাকে এইরকম ফর্মে 12 পাতা বা 13 পাতার ফর্মে দুটো ফর্ম ফিল আপ হতে পারে।
ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে দুটো ফর্মে দু জায়গায় আপনার দুজনের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ প্রধানের নাম হিসাবে দিতে হবে। পরের কমেন্ট করেছে মৌমিতা কর্মকার দিদিভাই, তিনি বলেছেন আমার পরিবারের রেশন কার্ডে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি আমার শ্বশুরের নাম আছে, আর আমার পরিবারের 13 জন মেম্বার, কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালভাবে সে থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করবো? অবশ্যই আমার পরিবারের রেশন কার্ড হিসাবে HOF এর নাম্বার আছে, HOF এ আমার শ্বশুর নাম আছে। দেখুন আপনার পরিবারের 13 জন ক্যান্ডিডেট সবাই কিন্তু একটা ফ্যামিলি হিসাবে দেখানো আছে রেশন কার্ডে, এবং সেখানে প্রধানের নাম হিসাবে ফ্যামিলি প্রধানের নাম হিসাবে আপনার শ্বশুরবাবুর নাম দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার শ্বশুরবাবুর নামটা কিন্তু এক্ষেত্রে ফিল আপ করবেন এই অন্নপূর্ণা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে প্রধান হিসাবে। সেক্ষেত্রে যেহেতু 13 জন হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই দুটো কাজ করতে পারেন, সেটা হচ্ছে দুটো ফর্ম ফিল আপ করতে পারেন। আর একটা কী হচ্ছে কি না, আপনার পরিবারটাকে কিন্তু আলাদাভাবে করে নিয়ে আপনার পরিবারের বা আপনার স্বামী, আপনার পুত্র বা আপনার যে কোনো একজনের নাম কিন্তু প্রধান হিসাবে দেখাতে পারেন। আমি আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি, আপনি আপনার শ্বশুরের নাম এই ফর্মে দিতে পারেন প্রধান হিসাবে, কিন্তু আপনি এটাও করতে পারেন আপনার পরিবারে যেহেতু আপনার স্বামী এবং পুত্র এই 3 জনকে নিয়ে যদি আপনি আর একটা পরিবার গঠন করে সেখানে আপনার নাম কিংবা আপনার হাজব্যান্ডের নাম প্রধান হিসেবে দিতে পারেন। সুব্রত স্যার বলেছেন যাদের যৌথ পরিবার তারা কটা ফর্ম পূরণ করতে হবে? সদস্য সংখ্যা 5-এর বেশি হলে। অবশ্যই সদস্য সংখ্যা 5-এর বেশি হলে তাহলে আপনাকে কিন্তু 2-3টে ফর্ম ফিল আপ করতে হতে পারে এই 12 পৃষ্ঠা বা 13 পৃষ্ঠার ফর্মগুলো। সেক্ষেত্রে প্রতিটা ফর্মের আপনার আলাদা আলাদা করে প্রধানের নাম কিন্তু উল্লেখ করতে হতে পারে। পরের কমেন্টে চলে যাব। দেবাশিস জানা মহাশয় বলেছেন রেশন কার্ডে HOF হিসাবে আমার নাম আছে, আমার বাবা মা আছেন কিন্তু পরিবারের প্রধান, তবে কি আমার নাম লিখতে হবে নাকি বাবার নাম লিখতে হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন রেশন কার্ডে যে পারিবারিক লিস্ট তৈরি করা আছে সেখানে কিন্তু H অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এখানে কিন্তু উল্লেখ করা আছে আপনার নাম হিসাবে, কিন্তু আপনার বাবা মা বেঁচে আছেন, সেক্ষেত্রে আপনি আপনার নাম এখানে ফর্মে দিতে পারেন, অন্নপূর্ণা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে আপনার নাম প্রধান হিসেবে দিতে পারেন, কিংবা আপনার বাবা কিংবা মায়ের যে কোনো একজনের নাম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন ফটিক রানা বলেছেন যে মহিলার নামে অন্নপূর্ণা ভাণ্ডার হবে তার স্বামীর নাম পরিবারের প্রধান লিখলে হবে না। যে মহিলার নামে অন্নপূর্ণা ভাণ্ডার হবে তার স্বামীর নাম পরিবারের প্রধান লিখলে হবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আমার ব্যক্তিগত মতামত মনে হয় না। অবশ্যই স্বামীর নাম না জানলে, স্বামীর ডিটেলস না জানলে তাকে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং তাকে অন্নপূর্ণা দেবে কী করে? পৌলমী ভুনিয়া তিনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যে বাণিজ্যিক গাড়ির ব্যাপারে তা বুঝতে পারলাম না। বাণিজ্যিক গাড়ি দেখুন দুটো গাড়ি হয়, একটা অবাণিজ্যিক এবং বাণিজ্যিক। বাণিজ্যিক মানে আপনার ধরুন বাড়িতে 4 চাকা রয়েছে, 4 হুইলার রয়েছে, সেই বাণিজ্যিক গাড়ি যে নাম্বার প্লেটটি হলুদ কালারের নাম্বার প্লেট মানে আপনি সেই গাড়িটা ভাড়াই খাটান বা প্যাসেঞ্জার ওঠানামান করেন বা রোডে আপনি কিন্তু ব্যবসা করেন। আর অবাণিজ্যিক মানে কি, আপনার বাড়িতে 4 চাকা হয়েছে, আপনার নিজস্বতা, সেটা কিন্তু তার নাম্বার প্লেটটা সাদা, সেটাকে অবাণিজ্যিক বলবো। ঠিক আছে, বাণিজ্যিক মানে হলুদ রঙের যে নাম্বার প্লেট গাড়িটাকে বাণিজ্যিক বলবো, আর সাদা রঙের নাম্বার প্লেট গাড়িটাকে অবাণিজ্যিক বলবো। শেখর দাস মহাশয় বলছি দাদা, একজন ফ্যামিলিতে মা বাবা দুজন মেয়ে আছে, ওদের বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে ওই ফর্ম HOF হিসেবে বাবা কে দিতে হবে, আর সদস্য তো কেউ নেই, তাহলে কি লেখা হবে?
দেখুন, যে ফ্যামিলিটা ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে কেউ না থাকলে যদি তার বাবা মা থাকে দুজনের মধ্যে যে কোনো একজনের নাম হিসাবে দিতে হবে। পরিকন বলেছে শ্যামলী চৌধুরী মহাশয়া বলেছেন, পরিবারের প্রধান বলতে আমার শ্বশুরমশাই, তিনি মারা গেছেন। তাহলে আমি আমার হাজব্যান্ডে পরিবারের প্রধান বলবো তো? অবশ্যই। যাকে পরিবারের প্রধান হিসাবে দেখাবেন তিনি কিন্তু বেঁচে আছেন, জীবিত আছেন। যিনি মারা গেছেন তার কথা দেবেন না। যারা বেঁচে আছেন তাদের মধ্যে যে কোনো একজনকে, বয়স্ক মানুষ বা বয়স্ক মহিলাকে যে কোনো একজনকে পরিবারের প্রধান হিসেবে দিতে পারেন। অবশ্যই কমেন্টগুলো শেষ হলো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই উপস্থিত হব। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।